আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, একটু দেখে তো ইয়া হয় কিনা, লাইভ হয় কিনা। আচ্ছা, আমরা গত ক্লাসে লাস্ট কি ছিল, তোমার হলো এপিডার্মাল উপাঙ্গ। ওর মধ্যে কয় কয় নাম্বার পয়েন্ট পড়লাম? তার মানে পানি থলি কাটা এগুলো শেষ করলাম। হ্যাঁ, তাহলে এখন আসো টোকিও যে এবার এপিডার্মাল যে উপাঙ্গগুলা, এই যে কাটা, পানি থলি, এগুলোর কি কাজ, স্পেশালি কি কাজ থাকে? হ্যাঁ, আচ্ছা আমরা সেখানে আসি। একটু গরম লাগতেছে সবার? আচ্ছা, তাহলে আমি আসি টোকিও উপবৃদ্ধির কাজ। এখান থেকে আজকে আমরা শুরু করতেছি। আসো, টোকিও উপবৃদ্ধির কাজ। অর্থাৎ এই উপাঙ্গগুলো থাকলে সুবিধাটা হবে কি? হ্যাঁ, সুবিধাটা হবে কি? আচ্ছা, ওনাকে লেখা দেখা যাচ্ছিল? ওকে, একটু ব্রাইট একটু দিয়ে করে দিব। আচ্ছা, ওইটা একটু অন্ধকার লাগতেছে, মানে ভিডিওতে অন্ধকার আসে, বুঝছো? এই কারণে তুমি একটু এদিকে চলে আসো। পুরো অন্ধকার ছিল, একটু এদিকে চলে আসো। হ্যাঁ, আচ্ছা আসো, তারপরে আসো, এটা কাজ কি? তাহলে এক নম্বরে তুমি যদি আসো, যেটা মূল রোম, যেটা মূল রোম তা পানি ও খনিজ লবণ শোষণ। মানে আমরা যে উপাঙ্গগুলো আছে, এক একটা উপাঙ্গের তো এক একটা কাজ। যেমন তুমি মজা পারবা কি কারণে, ষাট পারবা কি কারণে, এটা এক একটার এক এক কাজ না? তো উপাঙ্গগুলা মূল রোমের কাজ হলো পানি এবং খনিজ লবণ শোষণ করা। কাণ্ড এবং পাতার যে রোমগুলো আছে সেগুলো হলো প্রস্বদনটাকে কমে রাখে। ঠিক আছে, তাহলে কাণ্ড ও পাতার যে রোম, তা হলো প্রস্বদনটাকে কমানো, প্রস্বদন কমানো। ঠিক আছে, তার পরবর্তীতে তুমি যদি আসো, জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা করতেছে, আমরা দেখলাম ধ্বংসাক্রমণ ছিল, জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা করে। ঠিক আছে, তারপরে আসো ফল ও বীজ বিস্তারে সহায়তা করে। গর্ভমুণ্ডের যে রোমগুলো আছে, গর্ভমুণ্ডের রোম, ঠিক আছে, সেগুলো পরাগ রেণু গ্রহণ করতে সহায়তা করে। পরাগ রেণু গ্রহণে সহায়তা করে। দেখছো, এবার আসি আমরা নতুন টপিকে যাব। পরাগ রেণু গ্রহণে সহায়তা করে গর্ভমুণ্ডল রোম। দেখো তোমরা সবাই। হ্যাঁ, এগুলো ছিল উপাঙ্গগুলোর কি কাজ। এখন আসি আমরা, আচ্ছা লেখো, 10 সেকেন্ড দিলাম। আজকে আগা থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ, এরপরে আসো এপিডার্মাল রন্ধ্র। হ্যাঁ, আমরা এখন আসি এপিডার্মাল রন্ধ্র, নতুন টপিক। এগুলো ছিল এপিডার্মাল উপাঙ্গ। এখন আসে ছিদ্রের মধ্যে, যে আমাদের ত্বকের মধ্যে কি কি ছিদ্র আছে উদ্ভিদের। হ্যাঁ, তো নতুন টপিক এটা, নতুন টপিক এপিডার্মাল রন্ধ্র। এপিডার্মাল রন্ধ্র, হ্যাঁ যাই দিকে বসো। এপিডার্মাল রন্ধ্র,
যে ত্বকের মধ্যে, উদ্ভিদের ত্বকের মধ্যে রন্ধ্র কয়টা রন্ধ্র আছে? তার মধ্যে দুইটা রন্ধ্র আছে। হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে কিন্তু জানি একটা রন্ধ্রের নাম কি? পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র, ঠিক আছে, পত্ররন্ধ্র। বাইরেকে আমরা ইংলিশে বলি স্টোমাটা। স্টোমাটা। আরেকটা পত্ররন্ধ্রের মতোই রন্ধ্র আছে। রন্ধ্র মানে ছিদ্র। পত্ররন্ধ্র মানে পাতার মধ্যে যে ছিদ্র থাকে, যেটা দিয়ে কি হয়, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেনটা নির্গত হয়, আবার কার্বন ডাই অক্সাইড কি করে, প্রবেশ করতেছে। তাহলে এই পত্ররন্ধ্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করে। এটা শুধু একটা কাজ না, এটা তিনটা জায়গায় কাজ করে। সালোক সংশ্লেষণ, প্রস্বেদন এবং শ্বসন, তিন প্রক্রিয়ার সাথে এই রন্ধ্রটা জড়িত। পরীক্ষাতে বলা হয় যে নিচের কোন প্রক্রিয়ার সাথে জড়িত নয়, এই তিনটার সাথে আরেকটা দিয়ে দিবে, যে বলবে নিচের কোনটি নয়। তাহলে তিনটা মেজর যে প্রক্রিয়াগুলো আছে, তিনটা প্রক্রিয়ার সাথে এটা জড়িত আছে রন্ধ্রটা। কিভাবে সেটা আমরা দেখতেছি সামনে। আরেকটা রন্ধ্র আছে যেটা স্পেশালি, সেটা নাম হলো পানিপত্র রন্ধ্র। পানিপত্র রন্ধ্র বা হাইডাথোড, হাইডাথোড, ঠিক আছে, হাইডাথোড। হাইডাথোড মানে এরকম আর কি, TSODE, হাইডাথোড। এখন আসি আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি এগুলোতে কি কি আছে। হ্যাঁ, পরের পেজে যাবো, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু পরে এই দুটা জিনিস দেখতেছি। এটা হলো আমাদের স্টোমাটা, পত্ররন্ধ্র, ঠিক আছে। তো পত্ররন্ধ্রের মধ্যে এই চিত্রটা, এটা 18 সালে বোর্ড পরীক্ষাতেও আসলে, একটা পত্ররন্ধ্রের গঠন ব্যাখ্যা করো। হ্যাঁ, তো পত্ররন্ধ্রের মধ্যে সিম্পলি তুমি যদি দেখো পত্ররন্ধ্র কাকে বলে, বলবো রক্ষীকোষ দ্বারা নিয়ন্ত্রিত যে ছিদ্রের মাধ্যমে প্রস্বেদন প্রক্রিয়া পানি নির্গত হয়, অথবা তুমি বলতে পারো যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন নির্গত হচ্ছে, গ্রহণ করতেছে, ওই ছিদ্রটাকে কি বলা হবে? পত্ররন্ধ্র। তাহলে রন্ধ্রের দুই পাশে থাকে অর্ধচন্দ্রাকৃতির দুইটা কোষ, তার নাম হলো রক্ষী কোষ। রক্ষী কোষের বৈশিষ্ট্য হলো রক্ষী কোষের মধ্যে থাকবে বহু ক্লোরোপ্লাস্ট, ঘন সাইটোপ্লাজম, বড় নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস একটা, সেটা হবে বড়, আর ক্লোরোপ্লাস্ট অনেকগুলো হবে, আর ঘন সাইটোপ্লাজম। তিনটা কথা পরীক্ষাতে আসে। এর পাশে যে কোষগুলো আছে তাকে বলা হবে সাবসিডিয়ারি বা সহকারী কোষ। এখন এই সহকারী কোষ আর রক্ষী কোষ কিভাবে আছে সেটার উপর ভিত্তি করে এটাকে অনেকগুলো আমরা ভাগে বিভক্ত করতে পারি, ঠিক আছে। তো আসো আমরা লেখা শুরু করি। তাহলে তাহলে আসো আমরা শুরু করি পত্ররন্ধ্র। তাহলে আমরা প্রথমেই আসো পত্ররন্ধ্র নিয়ে পড়াশোনা করি। পুরো নাক বন্ধ হয়ে আছে। প্রথমে তুমি যদি আসো অবস্থান, এটার অবস্থানটা কোথায়, অবস্থানটা কোথায়? অবস্থানটা সাধারণত বিষম পৃষ্ঠ পাতার, বিষম পৃষ্ঠ পাতার নিম্ন তলে থাকবে, পাতার নিম্ন তলে। বিষম পৃষ্ঠ পাতা মানে কি? যে পাতার দুইটা পৃষ্ঠ সমান না। আবার সমাঙ্গ পৃষ্ঠীয় পাতা আমরা পড়ছিলাম। হ্যাঁ,
সমদ্বিপৃষ্ঠ বা সমাঙ্গ পৃষ্ঠীয় বা সমাঙ্গ পৃষ্ঠীয় সমাঙ্গ হলে তাদের উভয় তলে থাকবে, দুই দিকে থাকবে, এটা উভয় তলে এই পত্ররন্ধ্রটা থাকবে। এক বীজ ও ভাসমান উদ্ভিদের উপরিতলে। ধ্যান তোমার হলো সবুজ উদ্ভিদের মরুজ যে উদ্ভিদ, আচ্ছা এটা দেখাইতেছি, মরুজ উদ্ভিদ গুলো আছে না, মরুজ উদ্ভিদ খুবই ইম্পর্টেন্ট। মরুজ উদ্ভিদ মানে কি, মরুভূমিতে যে উদ্ভিদ গুলো থাকে তাদের লুকানো পত্ররন্ধ্র থাকে। কি থাকে বলতো, কেন? আরিফ উত্তর দাও তো, কেন থাকে? লুকানো পত্ররন্ধ্র থাকে, পত্ররন্ধ্র ওপেন থাকলে তো ওই দিক দিয়ে পানি বের হয়ে যাবে। মরুভূমিতে তো এমনি তাপমাত্রা অনেক বেশি, তো পত্ররন্ধ্রটাকে যদি লুকায় রাখতে পারে তাহলে পত্ররন্ধ্র দিয়ে আর পানি বের হবে না, প্রশোধনটা কমবে আর কি। বুঝতে পারছো? প্রশোধনটা এখানে কমবে। আর যারা নিমজ্জিত জলজ উদ্ভিদ, আমরা পড়াবো জলজ উদ্ভিদ 4 রকমের আছে। একটার মধ্যে তো নিমজ্জিত, নিমজ্জিতের মধ্যে আবার 2 রকমের আছে। এটা হলো মূল আবদ্ধ, আর এটা মূল আবদ্ধ না। মূল আবদ্ধ মানে কি, মাটির নিচ থেকে মূলটা আটকানো থাকে। মোট 4 রকমের উদ্ভিদ আছে। যেমন তুমি যদি শাপলার কথা চিন্তা করো একরকম, আবার কচুরিপানার কথা চিন্তা করো আরেক রকম, ঠিক আছে? আবার তুমি ওই যে হেলান্সার কথা চিন্তা করলে আরেক রকম, কলমির কথা চিন্তা করলে আরেক রকম, ঠিক আছে? আমরা পড়াবো, এটা তোমাদের সিলেবাসে নাই, বুঝছো? তাই নিমজ্জিত জলজ উদ্ভিদ যেগুলো তাদের নাই এটা। নিমজ্জিত জলজ উদ্ভিদের থাকে না, কি থাকে না? পত্ররন্ধ্র থাকে না। নিমজ্জিত জলজ উদ্ভিদের পত্ররন্ধ্র থাকে না। এখন আমরা জাস্ট এটা পড়লাম হলো অবস্থান, যে পত্ররন্ধ্রটা কোথায় থাকে। পত্ররন্ধ্রটা কোথায় থাকে। আচ্ছা, তোমরা কি লেখা দেখা যাচ্ছে? পিছনে দেখা যাচ্ছে? শুধু লাইট গুলো রিফ্লেক্ট করে আর কি। আচ্ছা, তাহলে আমরা আসি, পরের পেজে যাই। হ্যাঁ, আমরা এখন আসি সরাসরি পত্ররন্ধ্রের গঠনে আসি। আচ্ছা, পত্ররন্ধ্রের গঠন, পত্ররন্ধ্রের গঠন। তাহলে পত্ররন্ধ্রের গঠনে তুমি যদি আসো, এটা হলো সিকিউর জন্য 100% একটা কোশ্চেন। এটা সিকিউ 100% ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে পত্ররন্ধ্রের গঠন, স্টোমাটার গঠনটা আসবে। এর মধ্যে আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে শিখবো সেটা হলো রক্ষী কোষ, গার্ড সেল। 1 নম্বর হলো রক্ষী কোষ, 1 নম্বর হলো রক্ষী কোষ। আমরা রক্ষী কোষ নিয়ে পড়বো প্রথমে। আসো, রক্ষী কোষ থেকে তুমি যদি প্রথমে আসো, তাহলে রক্ষী কোষ কয়টি আছে? সাধারণত 2টি। তার পরবর্তীতে আসো, এর পাশে রক্ষী কোষের পাশে কি থাকে? সহকারী কোষ থাকে, সহকারী বা সাবসিডারি কোষ। সাবসিডারি শব্দ কোথায় পড়ছো বলো তো? হ্যাঁ, সাবসিডারি এই শব্দটা কোথায় আছে বলো তো দেখি, বলো সাবসিডারি কোথায় আছে? সাবসিডারি কোয়ান্টাম সংখ্যা, 2 নম্বর কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম মানে সাবসিডারি না? বা অ্যাজিমুথিয়াল কোয়ান্টাম সংখ্যা। এটি অর্ধচন্দ্রাকৃতির, চন্দ্রাকৃতির বা বৃত্তাকার, কিডনির মতন হালকা একটু হয়, বৃত্তাকার হয়ে থাকে, অর্ধচন্দ্রাকৃতির বা বৃত্তাকার। হ্যাঁ হ্যাঁ, অর্ধবান কেমনে এরকম। হ্যাঁ, তারপরে আসো বহু ক্লোরোপ্লাস্ট, ঘন সাইটোপ্লাজম, ঘন সাইটোপ্লাজম। তারপর হলো কি বড়
ও স্পষ্ট স্পষ্ট নিউক্লিয়াস নিউক্লিয়াস থাকে। এই কোশ্চেন আমি ভুল করছিলাম তো, জানো কোচিং এ পরীক্ষাতে আসছিল, খেয়াল ছিল নাকি নিউক্লিয়াস কি, মানে বুঝলাম না তখন কি আমি গাধা ছিলাম না কি ছিলাম বুঝলাম না। বড় নিউক্লিয়াস একটা, যে ক্লোরোপ্লাস্ট থাকে কি, তখন তো আসলে আমরা এইভাবে পড়তাম না, রিডিং পড়ে তো লেগেছি কি বুঝছি আর না বুঝছি নিজে নিজে পড়ছে। এটা কাজ কি, পত্ররন্ধ্র রক্ষী কোষ, এই রক্ষী কোষটাই মূলত কি করতেছে, পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। পত্ররন্ধ্র খোলা, পত্ররন্ধ্রের এই ছিদ্রটা কি খুলবে, এই ছিদ্রটা কিন্তু দিনে খোলা রাতে বন্ধ থাকে, এই খোলাটা নিয়ন্ত্রণ করে কি, আমরা পড়াবো এই পত্ররন্ধ্র খোলে বন্ধ হয় কেমন, এটা কিন্তু কৌশল আছে, অনেকগুলো মতবাদ আছে, তোমাদের নবম অধ্যায়ে পড়াবো আমি। পত্ররন্ধ্র খোলা ও বন্ধ নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ করে। তো পত্ররন্ধ্র এটা তাহলে যেহেতু পত্ররন্ধ্র সাধারণত দিনে খোলে, কখন খোলে, সাধারণত দিনে খোলা ও রাতে বন্ধ থাকে, কিন্তু ব্যতিক্রম কে যেন বলতো, হ্যাঁ রাতে বন্ধ থাকে। ব্যতিক্রমকে, ব্যতিক্রম হলো পাথরকুচি, ব্যতিক্রম হলো পাথরকুচি, পাথরকুচি হলো দিনে বন্ধ থাকে রাতে খোলে, এটা মনে রাখো তোমরা, পাথরকুচি। আর এটার মধ্যে কিছু রক্ষী কোষের কিছু স্টার্চের দানা থাকে, কেন স্টার্চের দানা থাকে বলো তো আমাকে একটু গেস করে বলো। ক্লোরোপ্লাস্ট আছে না রক্ষী কোষের মধ্যে, তো রক্ষী কোষে যদি ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্টের কাজ কি রে ভাই, গ্লুকোজ বানানো, মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া গ্লুকোজ, তো গ্লুকোজ যেখানে বানাবে সেখানে গ্লুকোজ থেকে স্টার্চ হিসেবে জমা থাকবে না, এটা মনে করো এটা হলো আটার, মনে করো চাউলের কারখানা, দুই তিনটা চাউল নিচে পড়ে থাকবে, এটা তো স্বাভাবিক, তো কারখানা হলো গ্লুকোজ তৈরি, তো এখানে তো স্টার্চ পড়ে থাকবেই, বুঝতে পারছো, এই আর কি। তাই স্টার্চ দানে তাহলে এগুলো কোথায় থাকতেছে, আমাদের রক্ষী কোষের মধ্যে থাকতেছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে আসো লেখো। লিখছো, লেখো, তুমি কি লিখছো? আচ্ছা, না লিখতে পারলে সমস্যা নাই, পিডিএফ তো দিয়ে দিই, দেখছো না গ্রুপে অ্যাড আছো তুমি? আচ্ছা, তারপরে আসো আমরা 2 নাম্বার পয়েন্ট, বায়ুকুঠুরি বা শ্বাসকুঠুরি আছে, হ্যাঁ। 2 নাম্বার হলো বায়ুকুঠুরি, কুঠুরি, ঠিক আছে, বা শ্বাসকুঠুরি। কুঠুরি মানে কি, কুঠুরি মানে যে গর্ত বা ছোট একটা খালি জায়গা, ভ্যাকিউল, বুঝছো। তো বায়ু কুঠুরি মানে হলো কি, সেটা হচ্ছে বায়ু থাকতে পারে, এটা কি থাকতে পারে, বায়ু থাকতে পারে। তো পত্ররন্ধ্রে দিয়ে তো বাতাসটা ঢুকলো, কার্বন ডাইঅক্সাইডটা ঢুকলো, ঢুকার পরে এটাকে জমানোর জন্য একটা খালি জায়গা রাখবে না, এই জন্য আর কি। মনে করে এই রুম দিয়ে ঢুকলো, ঢুকার পরে যদি এই রুমটা, এই দেওয়ালটা যদি দেওয়ালের সাথে লাগে থাকে, ঢুকার পরে যাইতে পারবো কোথাও, এটা একটা স্পেস আছে, হুম। তো এটা থাকতেছে কোথায়, এটা পত্ররন্ধ্রের নিচে থাকতেছে, এটা কোথায় থাকতেছে, পত্ররন্ধ্রের নিচে থাকে, একে সাব স্টোমাটাল, যেহেতু স্টোমাটাল নিচে এই জন্য সাব স্টোমাল বা উপপত্র রন্ধ্রীয় গহ্বর বলা হয়, ঠিক আছে, উপপত্র রন্ধ্রীয় গহ্বর বলা হয়, উপপত্র রন্ধ্রীয় গহ্বর বলা হয়। তারপরে আমরা আসি, আচ্ছা ব্যাকগ্রাউন্ডের ইয়াটা চেঞ্জ করতে হবে, দেখা যাচ্ছে পত্ররন্ধ্র প্লাস সহকারী কোষ, এই কয়েকটা নিয়ে তৈরি হবে তোমার হলো কি, পত্ররন্ধ্র প্লাস সহকারী কোষ নিয়ে হলো তোমার তৈরি হবে হলো পত্ররন্ধ্র কমপ্লেক্স, পত্ররন্ধ্র কমপ্লেক্স, পত্ররন্ধ্র কমপ্লেক্স।
এটা একটা কথা। তারপরে আসো, কিছু উদ্ভিদের মধ্যে আবার আছে যে সহকারী কোষ নাই। পত্ররন্ধ্রের পাশে কি নেই? সহকারী কোষ নাই। ভাই সহকারী কোষ না, এখন আমি তোমাদেরকে কি কোনোভাবে বোঝানো যাবে, দেখানো যাবে? কি করতে হবে? তোমার মুখস্থ করতে হবে যে ভাই কাদের মধ্যে নাই। কিন্তু কিছু করার নাই, মানে আমি এখানে ব্যর্থ। শুধু যেখানে বোঝানো যাবে সেখানে বোঝাতে পারবো। কিছু জিনিস এখানে আমরা ইয়া করতে হবে, বিশেষ করে এটা ইয়াতে হয়ে থাকে। কুমড়ো, তারপরে হলো কি শসা, আর হলো কি অর্কিড। এই তিনটা জিনিস মুখস্থ করতে হবে, এটা কিছু করার নেই তোমার, যে কাদের মধ্যে এটা আছে। হ্যাঁ, বিশেষ করে আমরা যখন তোমার নগ্নবীজ আবৃতবীজ উদ্ভিদ পড়লাম, তোমাদের কি মনে আছে কি পরিমাণে এমসিকিউ ছিল? হ্যাঁ, তারপর আসে আমরা একটু প্রকারভেদে চলে আসি। প্রকারভেদে আমরা আসি পত্ররন্ধ্রের। তো পত্ররন্ধ্রের প্রকারভেদ আমরা যদি একটু আগে চিত্রের মধ্যে দেখলাম, তারপর আমি এখান থেকে একটু দেখাচ্ছি সুন্দর করে। তো তোমরা আমার থেকে সুন্দর করে চিত্র আঁকতে পারবো, ঠিক আছে? এই হলো আমরা প্রথমে একটা অর্ধচন্দ্রাকৃতির দিয়ে দিলাম, ঠিক আছে? এ দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে মনে করো সাপোজ এইভাবে দিলাম আর কি, ঠিক আছে? তাহলে এগুলো হলো সহকারী কোষ। তো সহকারী কোষ তুমি যদি চিন্তা করে দেখো এখানে কিভাবে আছে, এখানে তুমি যদি চিন্তা করে দেখো এই সহকারী কোষগুলোর সাথে এটা আছে খাড়াভাবে আছে, 90 ডিগ্রি কোণে আছে। কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে। এটাকে বলা হয় ডায়াসাইটিক। কি বলা হয়? ডায়াসাইটিক। ডায়াসাইটিক, ডায়াসাইটিক, 90 ডিগ্রি কোণে থাকে। আর যদি এমন হয় পত্ররন্ধ্র দিল, আমার এই যে কি বলে রক্ষী কোষ দিয়ে দিলাম, আমি এই যে রক্ষী কোষ দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর তুমি মনে করো এটা মনে করো সাবসিডারি কোষ দিলাম, এইভাবে দিলাম, ঠিক আছে? এরকম এগুলো আশেপাশে অনেক সাবসিডারি কোষ আছে, দিলাম না। তাহলে রক্ষী কোষের সাথে যদি সাবসিডারি কোষগুলো সমান্তরালে থাকে, ঠিক আছে, এটা তুমি এইভাবে দিতে পারো বা সমান করে দিতে পারো। সমান্তরাল থাকলে তাকে বলা হবে প্যারাসাইটিক। প্যারালালি আছে, এই জন্য নাম হলো কি প্যারাসাইটিক, এটার নাম হলো প্যারাসাইটিক। আর যদি এমন হয়, আমি একটু পর লিখে দিচ্ছি ব্যাপারটা। এই হলো আমার হলো রক্ষী কোষ, সাপোজ এটা হলো আমার রক্ষী কোষ, সাপোজ দিলাম, ঠিক আছে? রক্ষী কোষ, রক্ষী কোষ থেকে যে কোষটা বের হলো, সাপোজ এই পাশে হলো সাবসিডারি কোষ। তুমি চিন্তা করে দেখো এখানে কোষ আছে তিনটা, কয়টা আছে? এটার ভিতরে একটা, এ একটা, এ একটা, ওইদিকে তিনটা, ঠিক আছে না? এ একটা, দুইটা, তিনটা। যদি রক্ষী কোষের পাশে তিনটা কোষ থাকে এবং এর মধ্যে একটা কোষ ছোট হয়, সহকারী কোষ, রক্ষী কোষের জায়গায় আছে, শুধু সহকারী কোষগুলো কিভাবে আছে তার উপর ভিত্তি করে আমরা বিভক্ত করতেছি। যদি থাকে তিনটে এবং একটা ছোট থাকে, তখন তাকে বলা হবে অ্যানিসোসাইটিক। কি বলা হবে? অ্যানিসোসাইটিক, অ্যানিসোসাইটিক। আমি আবার রক্ষী কোষ দিয়ে দিলাম, আবার একটা বড় করে কোষ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কয়টা আছে বলতো? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা যেহেতু সহকারী কোষ দিলাম, তখন তাকে কি বলা হবে? টেট্রাসেন্ট্রিক। কি বলা হবে? বা টেট্রাসাইটিক, টেট্রাসাইটিক। আর যদি এমন হয় যে অনেকগুলো, দেখো আমি এখানে দিলাম কি, এলো আমার রক্ষী কোষ দিয়ে দিলাম, ঠিক আছে? আবার এখানে বড় করে দিয়ে দিলাম। এবার ইচ্ছা মতন তুমি দিতে থাকো। দেখো তাহলে অনেকগুলো কোষ হয়ে গেল না? আশেপাশে দেখো ছোট ছোট করে অনেকগুলো হয়ে গেল না? তাহলে অ্যাক্টিনোসাইটিক, অ্যাক্টিনোসাইটিক, তার নাম হবে অ্যাক্টিনোসাইটিক, অ্যাক্টিনোসাইটিক, এটার নাম হবে অ্যাক্টিনোসাইটিক। তোমরা একটু আঁকো।
সুন্দর আঁকা একবার এমনি আঁকলে হবে সিম্পলি। চিত্র কিন্তু সহজ আছে এটা। হ্যাঁ, এই অধ্যায়ে যে চিত্রগুলো আছে প্রত্যেকটা মোটামুটি সহজ। তুমি কি বুঝতে পারছো? ডায়াসাইটিক, প্যারাসাইটিক, ডায়া মানে 90 ডিগ্রি কোণে থাকবে। এইখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, তুমি যদি চিন্তা করে দেখো। এখানে কি দেখো সমকোণ কি এইভাবে থাকে না, 90 ডিগ্রি। আর এখানে তো মনে করো এই যে এটা সাথে এটা আছে, ঠিক আছে, সমান্তরালে আছে, প্যারালালি আছে। আর এখানে আছে তিনটা, একটা দুইটা আর একটা তিনটা। তিনটা থাকলে অ্যানিসোসাইটিক। যদি চারটা থাকে, একটা দুইটা তিনটা চারটা, চারটা, চারটা মানে চার। আর একটিনা মানে হলো অনেকগুলা থাকতেছে। আর এটা তো অ্যানোমোসাইটিক আছে, সেটা তো আমরা একটু পরে যাচ্ছি। এটা সুন্দর হয়েছে অনেক, জিনিয়ার সুন্দর হয়েছে, তো ভিতরে সুন্দর হলো আঁকা। আচ্ছা ঠিক আছে, যারা এখন এই সমস্যা না, বাসায় যেয়ে এঁকে নিও। আমরা একটু বর্ণনা শুরু করি এদের। প্রথমে আসো ডায়াসাইটিক। ডায়াসাইটিকের মধ্যে তুমি যদি আসো দুটি সহকারী কোষ, কয়টি সহকারী কোষ? দুটি সহকারী কোষ। 2 নাম্বার, রক্ষী রক্ষী কোষের সাথে, রক্ষী কোষের সাথে কিভাবে থাকবে? সমকোণে থাকবে, সমকোণে থাকবে। তুমি কিছুই যদি নাও মনে রাখতে পারো ভাই, এই নৈমিত্তিক কোনোভাবে মিস করা যাবে না, যে সমকোণে থাকলে থাকে ডায়াসাইটিক বলা হবে, আর সমান্তরালে থাকলে থাকে প্যারাসাইটিক বলা হবে। এই কথা তুমি কখনোই ভুলতে পারবে না, তুমি অন্য কিছু ভুলে যাও। প্যারাসাইটিক, প্যারাসাইটিক তুমি যদি আসো, এখানেও আমাদের দুটি সহকারী কোষ, তার পরবর্তীতে তোমার হলো সমান্তরাল ভাবে থাকবে। কিভাবে থাকবে? এখানে সমান্তরাল ভাবে থাকবে। 3 নম্বরে অ্যানিসোসাইটিক, আমরা যেটা লিখলাম অ্যানিসোসাইটিক। এখানে তিনটি সহকারী কোষ থাকবে, তিনটি সহকারী কোষ। এর মধ্যে একটি থাকবে ছোট, এর মধ্যে একটি ছোট, এর মধ্যে একটি ছোট থাকবে। 4 নম্বরে যদি আসো টেট্রাসেন্ট্রিক, টেট্রা বা সাইটিক, টেট্রাসাইটিক, চারটি সহকারী, টেট্রাসাইটিক মানে চারটি সহকারী কোষ, ঠিক আছে। আধার কার্ডে 5 নম্বরে যদি আমরা আসি অ্যাক্টিনোসাইটিক, অ্যাক্টিনোসাইটিক। এখানে কি থাকবে? অনেকগুলো থাকবে, অনেকগুলো সহকারী কোষ, এবং পরস্পর কিভাবে থাকবে? এই সহকারী কোষ অরীয় ভাবে থাকবে, অরীয় ভাবে। দেখো না, একটু আগে দেখলাম না, সিরিয়ালে করে আছে, গোল ভাবে আছে, বৃত্তাকারে, হ্যাঁ, এভাবে আছে। এই যে এই দেখো সিরিয়ালে আছে, তারপরে কি বৃত্তাকারে, এটাকে অরীয় ভাবে বলা যায়, ঠিক আছে, অরীয় ভাবে। অরীয় ভাবে থাকে, ঠিক আছে, অরীয় ভাবে থাকে। আরেকটা চিত্র আমরা দেখাই নেই, এটা হলো তোমার হলো অ্যামনিওসাইটিক, ঠিক আছে, বা অ্যানোমোসাইটিক, অ্যানোমোসাইটিক। অ্যানোমোসাইটিকে আসো।
পত্ররন্ধ্র বেষ্টনকারী কোষসমূহ, অর্থাৎ যদি সহকারী কোষের সাথে তোমার হলো সাধারণ যে কোষগুলো ত্বকীয় কোষ ওটা একসাথে লেগে থাকে তখন তাকে কি বলা হবে? অ্যানামোসাইটিক। মনে করো তুমি এমন ভাবে স্কিন কালারের একটা টি শার্ট পরছো, মনে করো অনেক টাইট, তোমার স্কিনের সাথে মিশে গেছে, এখন এটা কি আসলে জামা পরছো নাকি জামা পরো নাই বোঝা যাচ্ছে না। তাহলে সহকারী কোষটা যদি ত্বকীয় কোষের মতন একসাথে মিশে থাকে, আলাদা করা যাচ্ছে না, তখন তাকে বলা হবে কি? অ্যানামোসাইটিক। ত্বকীয় কোষ থেকে পৃথকযোগ্য নয় তখন। তারপরে আসো পত্ররন্ধ্রের কাজে আসো। দেখো আসলে মানে চিত্র আঁকার পরে এভাবে বর্ণনা দিবা, উদ্দীপকের চিত্রটি কি বলা হবে এরকম। এখন যে কোশ্চেন ঢাকা বোর্ডে করতেছে বুঝছো, তোমাদের কোনো সাজেশন নেই বায়োলজি, জানো কিনা? বায়োলজি ঢাকা বোর্ডে যে কোশ্চেন মানে তুমি কল্পনাই করতে পারো, আনইম্পর্টেন্ট টপিক থেকে দিয়ে দেয়। হাতে থাকে না যে টপিক থাকে। গত ঢাকা বোর্ডে পোলাপান বায়োলজিতে অনেক খারাপ করছে অনেকে। তার কারণ কি? ওই মনে করছে যে হাটের চিত্র আসলে হাটের চিত্রই আসবে, বুঝো নাই? আসছে একদম যেটা কখনো মানুষ কোনোদিন পড়েই না, ওটা থেকে কোশ্চেন করছে, দেখো তোমরা টেস্ট হবে। এই জন্য তুমি একটা অধ্যায় বলবো যে আমরা তেমন এটা এই অধ্যায় থেকে ইম্পর্টেন্স ছিল পত্ররন্ধ্রের চিত্রটা, আর হলো ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ, আর হলো মূলের চিত্র, কাণ্ডের চিত্র। পরীক্ষাতে চলে আসছে আবরণী টিস্যু দিয়ে এপিডার্মাল রন্ধ্র, এপিডার্মাল পড়াইলাম না আবরণ, এই আবরণটাই চলে আসছে। বলছে যে আবরণী টিস্যু ব্যাখ্যা করো তুমি, তখন তুমি আবরণী টিস্যু এক স্তর থাকা কাদের মধ্যে আছে, দ্বি স্তর কাদের মধ্যে আছে, একাধিক সারি কাদের, এগুলো লেখা লাগবে। বুঝতে পারছো? এই কোশ্চেন চলে আসছে বোর্ডে, আসছে ঢাকা বোর্ডের কোশ্চেন। তাহলে তোমাকে এখন প্রতিটা জিনিস তোমাকে এখান থেকে পড়তে হবে। এই জন্য চলে আসতে পারে যে পত্ররন্ধ্রের প্রকারভেদ, চিত্র আঁকতে হবে এবং প্রত্যেকটা সম্পর্কে বর্ণনা লিখে দিবা। ঠিক আছে? 6 নম্বর চিত্রটা হলো কি বলছে, পত্ররন্ধ্রের 6 নম্বর চিত্র নেই, মানে এটাকে আলাদা করা যাচ্ছে না, বুঝছো কিনা? এর জন্য আর কি। তারপর আরো আরো আছে, দেখো আমি আগের পেজে আরো কতগুলো দিছি, কিন্তু ওগুলো তোমাদের বইতে নাই। কই গেল চিত্রটা? এই যে আরো আছে, দেখো এখানে ঠিক আছে, গ্রামেরিয়াস আছে, সাইক্লোসাইটিক আছে, ঠিক আছে? এগুলো তোমাদের বইতে এত নাই, তোমাদের বইতে যেগুলো আছে আমি শুধু সেগুলাই ইয়া করলাম। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা আসি পত্ররন্ধ্রের কাজ। পত্ররন্ধ্রের কাজে আসো, পত্ররন্ধ্রের কাজ, পত্ররন্ধ্রের কাজ। 1 নাম্বার শালক সংশ্লেষণে, শালক সংশ্লেষণে কি করতেছে সে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ ও অক্সিজেন ত্যাগ করতেছে। 2 নম্বর হলো প্রস্বেদন, সেখানে সে কি করতেছে? প্রস্বেদনে যখন কি করতেছে? পানি নির্গমন করতেছে। কি নির্গমন করতেছে? তবে এটা মজার জিনিস, নির্গমন যে পানি করবে না, এটা কিন্তু অবশ্যই কি আকারে? বাষ্প আকারে, এটা কিন্তু মনে রাখবা। প্রস্বেদন প্রক্রিয়া সে বাষ্প আকারে পানি নির্গমন করে, আর পানি পত্ররন্ধ্র দিয়ে যখন পানিটা বের করবে সেটাকে তরল রূপে বের করবে। আমরা একটু পরে আরেকটা রন্ধ্র পড়াবো, পত্ররন্ধ্র এটা, আর হলো কি পানি পত্ররন্ধ্র। পানি পত্ররন্ধ্রের মধ্যে পানিটাকে কিভাবে বের করবে? পানি আকারে, তরল আকারে, আর এখানে হলো বাষ্প আকারে। 3 নম্বর হলো শ্বসন। সেই দেখো তাহলে শ্বসন প্রক্রিয়া তো সেই কাজ করতেছে একই সাথে। শ্বসন, শ্বসন প্রক্রিয়া অক্সিজেন গ্রহণ করে, তাহলে সে কিন্তু অক্সিজেন গ্রহণ করতেছে শ্বসন প্রক্রিয়ায়। খাদ্য তৈরি করে, বলতো খাদ্য তৈরি করে কখন, কেন? কারণ রক্ষী কোষ আছে না,
পত্ররন্ধ্রের রক্ষী কোষ আছে, রক্ষী কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্ট মানে খাদ্য তৈরি করতেছে। তাহলে কি আছে? ক্লোরোপ্লাস্ট আর ফাইনালি আমরা বলতে পারি গ্যাসীয় আদান প্রদান। গ্যাসীয় আদান প্রদান করে থাকে, ঠিক আছে? গ্যাসীয় আদান প্রদান করে, গ্যাসীয় আদান প্রদান করতেছে। ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো আমরা পানি পত্ররন্ধ্র নিয়ে আলোচনা করি। আসো নতুন জিনিস আমরা, আসো পানি পত্ররন্ধ্র। দুইটা দুই প্রক্রিয়া, ওটা দিনে হয় আর শ্বসন কখন হয়? শ্বসন প্রক্রিয়া তো লাগবেই, উদ্ভিদ বাইচে আছে, উদ্ভিদের শক্তি লাগে না, সে তৈরি করে ত্যাগ করে, তো কি তারও লাগে রাতের বেলা। কিন্তু তোমার আবার কি লাগে? অক্সিজেন গ্রহণ করে না, এই জন্য রাতের বেলা গাছের নিচে বসে থাকলে কি সমস্যা? কারণ তখন তো সে অক্সিজেন প্রোডাকশন না করে অক্সিজেন উল্টা তার নিজের লাগে, কারণ তোমারও লাগতেছে ওরও লাগতেছে, ও গাছের পাতা বেশি না, এই জন্য তুমি তোমার দম বন্ধে আসবে মনে হচ্ছে, বুঝছো? শ্বসন ওটা দিনে রাতে 24 ঘন্টায় চলবে, সবাত শ্বসন অবাত শ্বসন আছে না? অক্সিজেন লাগবে, কারণ উদ্ভিদ তো বাস্তব, জানো আমি আমি ঘুমাই লাগলে ঘুমানোর সময় কি আমার অক্সিজেন লাগবে না? লাগবে। তোমার দিনে রাতে 24 ঘন্টায় আমার অক্সিজেন লাগবে। এবারে এসে আমরা পানি পত্ররন্ধ্র, নতুন টপিক, আসো পানি পত্ররন্ধ্র দিয়ে আসো। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ড আমি কালকে এটা চেঞ্জ করে দিব, বোর্ডের নতুন ব্যাকগ্রাউন্ড দিব, দেখি আর কোনটা কি করা যায়। পানি পত্ররন্ধ্র বা হাইডা থড, হাইডা থড, পানি পত্ররন্ধ্র বা হাইডা থড। এটি পানি নির্গমনের জন্য বিশেষ এটা কাদের মধ্যে পাওয়া যায়? তুমি কিছু না পারো ভাই, এই এমসিকিউ কখনোই ভুলে যাবে না। ঘাস, কচু, টমেটো, এই নৈমিত্তিক কতবার আসছে পরীক্ষাতে, এটা হিসেবের বাহিরে। নিচের কোন উদ্ভিদে পানি পত্ররন্ধ্র পাওয়া যায়, এটা কতবার আসছে, এটা হিসেবের বাহিরে। না মনে রাখবা কি দিয়া? ঘটক। কি দিয়ে মনে রাখবা? ঘটক। বলবো তো ঘটক, ঘাস, টমেটো, কচু, ঠিক আছে? ঘটক দিয়ে মনে রাখবে, এটা অনেক অনেকবার। তোমরা তখন মজা পাচ্ছ না, তুমি যখন অ্যাডমিশন কোচিং এ যাবা তখন এগুলো মজা পাবা, পরীক্ষা নিব তখন তোমরা দেখো। এটা এমসিকিউ, মানে একই অধ্যায়ের উপর থেকে যখন তোমাকে 100 মার্কের এমসিকিউ নেওয়া হবে, তখন বুঝে 100 মার্কের এমসিকিউ কি এক অধ্যায়ের উপরে। অ্যাজ ইউজুয়াল আমরা এমসিকিউ পরীক্ষা দিলে 2টা এমসিকিউ পড়ে, কিন্তু যখন 100টা এমসিকিউ দিবে তার মানে বুঝো প্রতিটা অধ্যায়ের প্রতিটা লাইন তোমাকে কি করতে হবে? কম্বি স্টাইলে পড়তে হবে। কম্বি স্টাইল বুঝো নি? তুমি তো বুঝো, বলো কম্বি স্টাইল কি? তোমার বান্ধবীরা বুঝাও, কি ভুলে গেছো? কম্বি স্টাইল মানে আগে হলো মূল বই পড়তে হবে, তারপর হলো রেটিনা ডাইজেস্ট, বা তুমি যদি অন্য কোচিং এ থাকো অন্য কোচিং এ ডাইজেস্টটা, বা আমার যেমন আমার নোট আছে এখন, তাহলে মূল বইয়ের সাথে নোটটা রাখলা, অ্যাডমিশনের যে সিস্টেম। 2 নাম্বার হলো গাইড, 3 নাম্বার হলো রয়্যাল গাইড। কথা কি বুঝতে পারছো? 5 নাম্বার কি? তোমার কাছে যদি আরো তেল থাকে তোমার শরীরে, তাহলে তুমি জয় করলে এটা পড়ো। কথা কি বুঝতে পারছো? তো আশা করি আমি 4টার মধ্যে সীমাবদ্ধ থাকি। মূল বই, তারপর হলো নোট, অ্যাডমিশন রয়্যাল গাইড, এই 4টা জিনিস পড়লে ওই অধ্যায়ের উপরে তুমি কি হবে? পিএইচডি করে ফেলছো। এইভাবে করে তোমাকে কয়টা অধ্যায়ের প্রিপারেশন নিতে হবে? 55টা অধ্যায়। তাহলে বুঝেন আপনার 3 মাসের মেডিকেল প্রিপারেশন নেওয়ার সময় প্রথম 2 মাসটা হলো কি ফাউন্ডেশন বেস, আমি যেটা বলি। তারপরে প্রতি 15 দিনে একবার রিভিশন, ওই যে নোট, ডাইজেস্ট, ডাইজেস্ট কি বলে এটাকে, তারপর সাপ্লিমেন্ট বুকগুলা, ওগুলো জীবনে একবারই খুলছে, একবারে শেষ। রেটিনা ডাইজেস্ট বলো আর মেডিকোর কম্পেনিয়ন বুক বলো, এটা জীবনে একবারই খুলছি, একবারই। টিস্যু অধ্যায়ের জন্য একবার খুলছি, খোলার পরে ওটাকে কি করবো? যে লাইনটা ইম্পর্টেন্ট, যে লাইনটা নাই তোমার খাতায় লেখা, ওটার কাইটা লাগাই দিছো, ওটার বাদ দিয়ে দাও, শেষ। তুমি তারপরে যখন রিভিশন দিবা তখন তোমার হাতে সম্বল কি? শুধু মূল বই, যা তথ্য আছে সব কথা নিয়ে আসছো, এভাবে করতে হবে।
তো এইভাবে পড়ার জন্য তোমাদেরকে আগে থেকেই বি প্রিপেয়ার থাকতে হবে, যেন আমাকে এগুলা। তো আশা করি তোমরা আমার থেকে অনেক অ্যাডভান্স। কারণ কি, আমি তোমাদেরকে পড়াইতেছি, আমি অ্যাডমিশনে এসে এগুলো শিখলাম, আর তোমাদেরকে এখন থেকে এইভাবে অভ্যস্ত করতেছি, কি বলো? আর অভ্যস্ত কি করে দিচ্ছি, এখানে যে লেখাগুলো যেভাবে আছে, এই যে আর কি আছে, একদম ডাইজেস্ট অ্যাড করা লাগবে না, ডাইজেস্টের লেখাটা আমি নগদে লিখে দিচ্ছি। তোমাদের কাজ আমি কি এটা করবা, এরপরে চলে যাবো রয়্যাল গাইড, অ্যাডমিশনের রয়্যাল গাইড। কারো যদি মন চায় এখনো কিনতে পারো, বাজারে পাওয়া যায়, ঠিক আছে? 3টা গাইড নিবে হলো, আছে না তোমাদের? তোমার আছে? তাহলে আমি তো সবাইকে তো বলছি 3,000, তোমরা কিনে না কেন? বিশেষ করে তোমরা যারা প্রি মেডিকেলে আসো, পরীক্ষা দিতে আসো না, আমি তো বলেই দিলাম প্রি মেডিকেলে পরীক্ষার কোশ্চেন গুলো বানানো হয় রেটিনা গাইড, রয়্যাল গাইড, মূল বই, এগুলো মিলে, ঠিক আছে? তারপরে আসো আমরা নতুন ইয়াতে আসি। আচ্ছা, এখানে কি স্পেস আছে? আচ্ছা আচ্ছা, লেখো লেখো, মাটিতে প্রচুর পানি ও আর্দ্র আবহাওয়া, আর্দ্র আবহাওয়া এই ঘটনা ঘটে। এখন তো সব কোচিং দেখবে যে তোমাদেরকে লিফলেট দিচ্ছে না প্রি মেডিকেলের, বলো? তো এখন দেখে কেন, এখন দেওয়া শুরু করেনি, সব কোচিং এ দিবে, অনলাইনে সবাই দিচ্ছে এখন। কারণ এখন আমার কথা হলো, তুমি যদি করতেই চাও প্রি মেডিকেল, এখন শুরু করবা কেন? আগে তো করার টাইম, এখন তো তোমার পরীক্ষার টাইম, কথা বুঝো নাই? তো আগে থেকে শুরু করলে তো আর আস্তে আস্তে রিল্যাক্স কি এখন বেশি না, আগে ছিল রিল্যাক্স বেশি। যত পরীক্ষা তখন কি তোমার উপরে চাপ না? কোচিং গুলো কি শুরু করে টেস্ট পরীক্ষার পরে প্রি মেডিকেল, আর টেস্ট পরীক্ষার ফলে ভোটের টাইম চলে আসে, আমি ভোট নিয়ে না লাফালাফি করবো বেশি, আমি প্রি মেডিকেল কেন করবো? কথাটা বুঝতে পারি না, বুঝলাম না। আচ্ছা আসো, তারপরে আসো, আটা নাও, 1 মিনিট লিখে দিচ্ছি। তারপরে একটা জিনিস, যে জিনিস না জানলে নাই হবে, সেটা হলো গাটেশন। সেটার নাম কি? এই জিনিস পরীক্ষাতে ক মার্কে অসংখ্যবার আসছে, ক মার্কে আসবে। গাটেশন কাকে বলে? গাটেশন, তাহলে পানিপত্র রন্ধ্র দিয়ে পানি যে বের হয়ে যাচ্ছে, এটাকে গাটেশন বলে। শেষ, এটা ক মার্কে অসংখ্যবার আসছে। তাহলে পানিপত্র রন্ধ্র দিয়া, এটাকে পানিপত্র রন্ধ্র বলছে কেন? কারণ এই রন্ধ্র দিয়ে শুধু পানিই বের হয়। তাহলে পানিপত্র রন্ধ্র, পানিপত্র রন্ধ্র দিয়ে পানি নির্গমনের প্রক্রিয়াকে গাটেশন বলে, গাটেশন বলে। একটা সেকেন্ড লেখো, একটা চিত্র দেখাচ্ছি, মানে পানিপত্র রন্ধ্রের একটা চিত্র দেখাচ্ছি। হাইডা, মনে করো আমাদের এই যে রথখোলা ব্রিজের গোড়া, বা তুমি যদি চরকমলাপুর ব্রিজের নিচে দিয়ে দেখো, সব পানি দিক দিয়ে নামে না, দেখছো কিনা? এই যে চপের দোকানটা নিচ দিয়ে দেখবে যে পানি পড়ে, কেন? এই পানিগুলো আসলো কোত্থেকে? এই যে ড্রেনের যত পানি আছে না, এই পানিগুলো, এখানে কোনো নদী আছে, সব জায়গায় কুমার নদে পড়ে না? এই জন্য তুমি দেখো সব সময় তুমি ওখানে পানি পড়তে দেখবে, অথবা একটা নালার মধ্যে দেখবে যে ড্রেনের যত পানি আছে সব ওখানে এসে জমে না? তো এখন আমরা জানি উদ্ভিদের মধ্যে এই পানিগুলো পরিবহন করে কি, তা জাইলেম এবং ফ্লোয়েম। তো জাইলেমের মধ্যে থাকে ট্রাকিড, বিশেষ করে জাইলেম হলো পানি পরিবহনের সাথে বিশেষ করে জড়িত। হ্যাঁ, 1 মিনিট পরে আসো, 1 মিনিট। আর ফ্লোয়েম হলো খাবারটাকে, পাতায় উৎপন্ন খাবারটাকে সারা শরীরে নিয়ে যায়। তো জাইলেমের মধ্যে আছে ট্রাকিড। এখন যে জায়গায় সবগুলো ড্রেন এসে শেষ হয়, ওই জায়গায় পানি থাকবে, এটাই তো স্বাভাবিক। তো দেখো এইখানে, দেখো এই যে এখানে একটা কালার দেখা যাচ্ছে, আমি একটু বড় করে দেখাচ্ছি, তুমি দেখো হবে। এখানে তুমি দেখো এই যে ইয়াগুলা, এটা কি কালার বলা যায়? খয়েরি কালার, লম্বা লম্বা, এগুলা ট্রাকিড। এগুলোর নাম কি? ট্রাকিড গুলো সব এখানে এসে শেষ হলো। তো ট্রাকিড যদি শেষ হয়, তাহলে ট্রাকিড থেকে চুইয়ে চুইয়ে পানি এসে সব এখানে জমবে না? কথা বলছো? তাহলে এই জন্য এই জায়গাটা আমাদের সবসময় পানি থাকে, আর এদিক দিয়ে পানি বের হয়, কারণ এই জায়গাটা এসে সবগুলো ট্রাকিড শেষ হয়। ট্রাকিডের এই প্রান্তটা কি? ট্রাকিড থাকে, মানে থাকবে। আর কি আছে? কিছু বায়ুথলি আছে। কি থলি আছে?
আমরা বলছিলাম রকি কোষের নিচে বায়ুথলি থাকে, একটু আগে লিখলাম না আমরা। তাহলে মূল কাহিনীটা কি? মূল কাহিনী হলো এখানে কি আছে, ট্রাকিড। ট্রাকিড গুলো থাকার কারণে কি হচ্ছে তোমার এটা হচ্ছে। ঠিক আছে, লেখো। একটা সেকেন্ড, আমি একটু লাইভটা অফ করে নেই।